Dear viewer, today we shall discuss on optative sentence. আজ আমরা optative সেন্টেন্সের উপরে আলোচনা করব। Let's go, চলুন দেখে নেওয়া যাক যে optative সেন্টেন্সটা কি বা optative সেন্টেন্সটা কাকে বলি, অথবা what is the definition of optative sentence, what is the syllable classification of the word optative, এই optative শব্দটির সিলেবল ভাগটা কীরকম হবে চলুন আমরা সেটা দেখি। অপ, ও পি, অপ, টে, টি এ টে, টিভ, টি আই ভি ই, অপ টে টিভ, সেন্টেন্স, এ সি এন টি ই এন সি ই, সেন, এ সি এন সেন, টেন্স, টি ই এন সি ই। এইভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের সিলেবলের ভাগটা বা সিলেবল ভাগটা আমরা দেখে নিলাম। তো এই সেন্টেন্সটি আমাদের দৈনন্দিন জীবনে অনেকের ভালো মন্দ চাওয়ার ক্ষেত্রে বা প্রার্থনা করার ক্ষেত্রে ব্যবহার হয়, দৈনন্দিন জীবনে ব্যাপক পরিমাণে ব্যবহার হয়। তাই আপনারা এই অপটেটিভ সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং নিখুঁতভাবে সেটা শেখার জন্য আগ্রহ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে চলুন অপটেটিভ কথার অর্থ কী। অপটেটিভ কথার অর্থ বা অপটেটিভ শব্দটির অর্থ ইচ্ছা বা প্রার্থনা বা আকাঙ্ক্ষা। সেন্টেন্স কথার অর্থ বাক্য। অর্থাৎ এই দুটি ওয়ার্ড অপটেটিভ সেন্টেন্স, এই দুটি ওয়ার্ডের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত রয়েছে সম্পূর্ণ বাক্যের সংজ্ঞাটা। তাহলে যেই বাক্যে কোনো কিছু প্রার্থনা করা বা ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়, তাহলে সেই বাক্যকেই আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। অপটেটিভ সেন্টেন্সের গঠন কি? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্সে আমরা লক্ষ্য করি মে, মাইট, লিভ লং, এই সমস্ত ওয়ার্ডসগুলো অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ যেহেতু এই বাক্যে কোনো কিছু প্রার্থনা করা, ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়, তাই মে শব্দটি বেশিভাবে ব্যবহৃত হয় এবং লিভ লং শব্দটি ব্যবহার করা হয়। তো চলুন আমরা এই বাক্যের স্ট্রাকচারটা আমরা জেনে নিই বা দেখে নিই। যদি আমরা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি তাহলে এরকমই স্ট্রাকচারটা এরকমই যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন পার্ট, সেন্টেন্সের এক্সটেনশন পার্ট বসতে পারে। এইভাবেই কিন্তু অপটেটিভ সেন্টেন্সটা গঠিত হয়ে থাকে। প্রথমে মে বসে, তারপরে কর্তা বসে, সাবজেক্ট বসে, তারপরে ভার্ব ক্রিয়াপদের প্রথম যে পদটা ফার্স্ট ফর্মটা সেটা বসে এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের যে অতিরিক্ত অংশ সেটা বসে থাকে। এইভাবেই কিন্তু অপটেটিভ সেন্টেন্স গঠিত হয়। লেটস গো ফর এক্সাম্পল, চলুন কিছু উদাহরণ আমরা দেখি। মে গড ব্লেস ইউ, মে হি লিভ লং, মে ইউ বি হ্যাপি। যে উদাহরণগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে আমাদের কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চলুন আরও কিছু উদাহরণ আমরা দেখি। মে ইউ হ্যাভ ওয়ান্ডারফুল বার্থডে, মে পিস be with you, may you succeed in your exam, may you succeed in your exam, may you be happy। এরকম অসংখ্য উদাহরণ আমরা অপটেটিভ সেন্টেন্সে লক্ষ্য করি। তাহলে মূলত আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কিন্তু মে শব্দটি দিয়ে বাক্য শুরু হচ্ছে, তারপরে কিন্তু সাবজেক্ট ইউ বসছে এবং তারপরেই কিন্তু ভার্বের মূল ফর্ম ফার্স্ট ফর্ম যেটা সেটা বসছে এবং তারপরে কিন্তু অবজেক্টিভ বা
বাক্যের অতিরিক্ত অংশ বা এক্সটেনশন পার্ট সেটা বসছে। আমরা জানি ভার্বের প্রতিটি ভার্বের 3টে করে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই অপটেটিভ সেন্টেন্সে কিন্তু ফার্স্ট ফর্ম অফ দি ভার্বের কিন্তু প্রথম যে ফর্মটা সেটা কিন্তু বসে। তো আজকের অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা এ পর্যন্তই থাকলো। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই আমাকে তা আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশানে করতে পারেন এবং আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, নিজেদের ইংরেজিকে আপগ্রেড করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।